ঠিক আছে। আমি আগের দিন আলোচনা করেছিলাম রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এবং সেই রিলেটেড যা থিওরি ছিল সেগুলো আমি আলোচনা করেছি। ফর এক্সাম্পল, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা ডিফিউজিবল পোটেনশিয়াল, ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্সড পোটেনশিয়াল সেটা ডিসকাস করেছি। ইকুয়েশন তার এক্সাম্পল আলোচনা করেছি। তো এই যে নার্সড পোটেনশিয়াল বা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, তারই আরেকটা বিষয় হলো গিবস ডোনান ইকুইলিব্রিয়াম। আজকে আমরা দেখব যে একটা সেলের ভেতরে যদি একটা নন ডিফিউজিবল আয়ন থাকে, তাহলে সে নন ডিফিউজিবল আয়নের ডিস্ট্রিবিউশনটাকে কিভাবে এফেক্ট করে এবং তারপরে একটা ইকুইলিব্রিয়ামে আসে। এই যে কনসেপ্টটা বা থিওরিটা, এটাই হচ্ছে গিবস ডোনান ইকুইলিব্রিয়াম। তো সেটা আজকে আমি আলোচনা করব। এই হচ্ছে একটা সেল, এই সেলের হচ্ছে একটা সেল মেমব্রেন। আমি আগের দিনে বলেছিলাম যে সোডিয়াম হচ্ছে মোস্টলি এক্সট্রা সেলুলার ক্যাটায়ন, পটাশিয়াম হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন, ক্লোরাইড হচ্ছে এক্সট্রা সেলুলার। এই পটাশিয়াম, সোডিয়াম বা ক্লোরাইড এগুলোকে বলা হয় ডিফিউজিবল আয়নস। কারণ এই আয়নগুলো সেল মেমব্রেনকে ক্রস করতে পারে বা সেলের ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে মুভ করতে পারে। সেই জন্য এই সেল মেমব্রেনটা হচ্ছে সেমি পারমিয়েবল। এবার কিছু আয়ন আছে যেগুলো হচ্ছে নন ডিফিউজেবল, যেমন প্রোটিন। আমরা আগের দিনই বলেছিলাম যে প্রোটিনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড এবং এদের সাইজটা অনেক বড়, যার জন্য এই প্রোটিন সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না। এটাই হচ্ছে গিবস ডোনান ইকুইলিব্রিয়ামের বেসিক কনসেপ্ট, যে যদি সেলের ভিতরে প্রোটিন থাকে যেটা হচ্ছে নন ডিফিউজিবল আয়ন, এই নন ডিফিউজিবল আয়নের প্রেজেন্সটা কিভাবে ডিফিউজিবল আয়নের ডিস্ট্রিবিউশনটাকে এফেক্ট বা প্রভাবিত করে এবং তারপর একটা ইকুইলিব্রিয়ামে আসে। তো সেইটাই হচ্ছে গিবস ডোনান ইকুইলিব্রিয়াম। আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেব যে জিনিসটা কি, তারপরে আমি তার ডেফিনিশনটা বলবো। কারণ প্রথমে যদি ডেফিনিশন বলে দিই তাহলে জিনিসটা মুখস্থের মতো হয়ে যাবে। তাহলে গিবস ডোনার ইকুইলিব্রিয়াম এটা আর কিছুই না, সেটা হচ্ছে যে সেলের ভেতরে বা কোনো একটা কম্পার্টমেন্টে যদি নন ডিফিউজিবল আয়ন, ফর এক্সাম্পল প্রোটিন নেগেটিভলি চার্জড, যেটা হচ্ছে সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না, যদি থাকে, তাহলে এই যে ডিফিউজিবল আয়ন পটাশিয়াম বা ক্লোরাইড এদের ডিস্ট্রিবিউশনটাকে কিভাবে প্রভাবিত করে। আমি প্রথমে একটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে সেলের ভেতরে 10টা পটাশিয়াম আছে পজিটিভলি চার্জড, আর প্রোটিনও আছে 10টা নেগেটিভলি চার্জড। সেলের বাইরে পটাশিয়াম আছে 10টা, আর ধরে নিলাম ক্লোরাইড 10টা আছে। এটা ফর এক্সাম্পল, সেটা যে কোনো নাম্বারই হতে পারে, সেটা বেসিক্যালি অনেক বেশিই থাকে। এখানে একটা এক্সাম্পল সুবিধার জন্য আমি 10টা ধরলাম। এবার হচ্ছে যে প্রোটিন হচ্ছে, এখানে দেখুন পটাশিয়াম হচ্ছে 10টা, এখানে 10টা, এর কনসেন্ট্রেশন ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট কিছুই নেই, তাহলে এই অবস্থায় পটাশিয়াম কোনো দিকে মুভ করবে না। এবার হচ্ছে যে প্রোটিন হচ্ছে নন ডিফিউজেবল, এখানে ক্লোরাইড আছে, বাট ক্লোরাইড হচ্ছে ডিফিউজেবল আয়ন, তাহলে এখানে ক্লোরাইড নেই। তাহলে কি করবে, ক্লোরাইড সেলের ভিতরে মুভ করতে শুরু করবে। কতক্ষণ অবধি, যতক্ষণ ক্লোরাইডের নাম্বারটা ইনসাইড এবং আউটসাইড ইকুয়াল হয়, এটা 5 হয়ে যাবে। তাহলে ক্লোরাইড হচ্ছে সেলের ভেতরে মুভ করতে শুরু করছে, তার কারণ ভেতরে ক্লোরাইড নেই, বাইরে আছে, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এইদিকে হবে। তাহলে যতক্ষণ বাইরে 5টা ক্লোরাইড এবং ভেতরে মানে সেলের ভেতরে 5টা ক্লোরাইড হলো,
ততক্ষণে মুভমেন্টটা চলবে। এবার কি দাঁড়ালো জিনিসটা, যে 5টা ক্লোরাইড সেলের ভেতরে চলে এসছে বাইরে থেকে। তাহলে এবার যদি আমি দেখি যেখানে টোটাল নেগেটিভ আয়ন দাঁড়ালো কত, 10 আর 5, তাহলে 15। 15 হচ্ছে নেগেটিভ চার্জ আর 10টা হচ্ছে পজিটিভ চার্জ। আর বাইরে হয়ে গেছে 5টা নেগেটিভ 10টা পজিটিভ। তাহলে সেলের ভেতর কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল না। তাহলে ইলেকট্রিক নিউট্রাল হতে গেলে তাহলে এখানে +15 হতে হবে। তখন কি করবে না, পটাশিয়াম সেলের ভেতরে মুভ করতে শুরু করবে। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যতক্ষণ 5টা পটাশিয়াম সেলের ভেতরে এসে যাবে ততক্ষণে আমরা কি দেখলাম, তাহলে টোটাল হয়ে গেল পটাশিয়াম 15, অর্থাৎ 15 হলো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ হলো কত, 15। তাহলে এতক্ষণে কি দাঁড়ালো, যে সেলের ভিতরে 10টা পটাশিয়াম পজিটিভলি চার্জ, 10টা প্রোটিন নেগেটিভলি চার্জ। তাহলে সেলের ভেতরটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, বা বলতে পারি আমরা নেট চার্জ 0। আবার বাইরে কি দেখছি, 5টা পটাশিয়াম 5টা ক্লোরাইড, এখানে নেট চার্জ 0। কিন্তু এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে সেলের ভেতরে পটাশিয়াম হয়ে গেছে কটা, 15টা। তাহলে সেলের ভেতরে যখন 10টা পটাশিয়াম হয়ে গেছে, আরো বলা যায় যে বাইরের তুলনায় সেলের ভেতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তাহলে এবার কি হবে না, পটাশিয়ামের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেটা কোন দিকে দেখা হবে, তাহলে ইনসাইড টু আউটসাইড। এইটা হয়ে গেল পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই যে নন ডিফিউজিবল অ্যানায়ন প্রোটিন আছে, যার জন্য ইলেকট্রিক্যালি নিউট্রাল করার জন্য পটাশিয়াম ক্লোরাইড মুভ করেছে, কিন্তু যখনই ভেতরে 15টা পটাশিয়াম হয়ে গেছে তাহলে তার কনসেন্ট্রেশন সেলের ভেতরে ইন্ট্রাসেলুলারলি অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড। তাহলে পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আউটসাইড হবে আউটওয়ার্ড। এবার পটাশিয়াম মুভ করতে শুরু করবে। যখন পটাশিয়াম মুভ করতে শুরু করবে, সাপোজ একটা পটাশিয়াম বাইরে আসলো, তাহলে কি হচ্ছে, যখনই পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে আসবে, তাহলে সাপোজ একটা পটাশিয়াম মুভ করলো সেলের ইনসাইড থেকে আউটসাইড, তাহলে বাইরের দিকে একটা পজিটিভিটি ডেভেলপ করবে, আর তার সাথে সাথে কি হচ্ছে, সেলের ভেতরে একটা নেগেটিভিটি ডেভেলপ করছে। তাহলে এইভাবে চলতে থাকবে। এবার এই যে নেগেটিভিটি ডেভেলপ করলো, এটাই হয়ে গেল কি পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট। তাহলে কি দেখলাম, যে যখনই পটাশিয়াম ইনসাইড থেকে আউটসাইড মুভ করতে শুরু করছে তাহলে বাইরের দিকে পজিটিভিটি বাড়ছে, আর যেহেতু সেল পজিটিভ ক্যাটায়ন লুজ করছে ভেতরে নেগেটিভিটি ডেভেলপ করছে। তাহলে এইটা হচ্ছে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর পটাশিয়াম, যেটা হচ্ছে ইনসাইড থেকে আউটসাইড। আর এই যে নেগেটিভিটি ডেভেলপ করছে ইনসাইড দ্য সেল বিকজ অফ মুভমেন্ট অফ পটাশিয়াম ফ্রম ইনসাইড টু আউটসাইড, তাহলে তার একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে সিজি হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর এইটা হলো ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট। তাহলে পটাশিয়াম যত মুভ করবে বাইরে পজিটিভিটি ডেভেলপ করবে আর সেলের ইনসাইড নেগেটিভিটি ডেভেলপ করবে। এরকম যত সময় যাবে পটাশিয়াম মুভ করতে শুরু করবে, তাহলে কি হবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কমতে শুরু করবে আর ইলেকট্রিক গ্রেডিয়েন্ট বাড়তে শুরু করবে। এরকম করতে করতে একটা সময় আসবে যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক গ্রেডিয়েন্ট দুটো ইকুয়াল হয়ে যাবে। তখনই কি হবে, তাহলে পটাশিয়ামের মুভমেন্ট আর হবে না। ফর এক্সাম্পল যখন এরকম দাঁড়াবে যে 3টে পটাশিয়াম মুভ করে গেছে, তাহলে ভেতরে দাঁড়াবে 12, আর অলরেডি আগে থেকে 5টা ছিল বাইরে, 3টে যদি বাইরে চলে যায় হয়ে যাবে 8। তাহলে এই কন্ডিশনে আমরা কি দেখছি, যে তাহলে যখন পটাশিয়াম তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য ইনসাইড থেকে আউটসাইড মুভ করতে শুরু করেছে, বাইরের দিকে পজিটিভিটি অ্যাড হচ্ছে আর সেলের ইনসাইড নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে,
তাহলে এইটা হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এইটা হচ্ছে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট। এবার যত পটাশিয়াম মুভ করতে শুরু করবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমতে থাকবে এবং ইলেকট্রিক গ্রেডিয়েন্ট বাড়তে থাকবে। এটা করতে করতে একটা টাইম আসবে যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক গ্রেডিয়েন্ট দুটো ইকুয়াল হবে এবং অপোজিট ডিরেকশনে হবে। ঠিক সেই মোমেন্টে পটাশিয়ামের মুভমেন্টটা স্টপ হয়ে যাবে। ফর এক্সাম্পল সেই সময় পটাশিয়াম ইনসাইড হচ্ছে 12, আউটসাইড হচ্ছে 8, মানে তিনটে মুভ করেছে, মানে আউট অফ 15 তিনটে মুভ করেছে, বাইরে 5 ছিল 8 হয়েছে, ইনসাইড 15 ছিল বাইরে 12 হয়েছে। এই যে কন্ডিশনটা আসলো যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক গ্রেডিয়েন্ট একদম ইকুয়াল, সেই সময় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা কি দেখছি যে বাইরে সেলের ভিতরে পজিটিভ মানে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন পটাশিয়াম হলো 12, আর ক্লোরাইড ছিল 5 আর প্রোটিন ছিল 10, তাহলে টোটাল নেগেটিভিটি হচ্ছে কত, 15। তাহলে নেট চার্জ এখানে কত হচ্ছে 3। আর ইনসাইড কি দাঁড়াচ্ছে, 8 ছিল পজিটিভ আর 5 হলো নেগেটিভ, তা টোটাল যে নেট চার্জ আমরা দেখবো তাহলে কত দাঁড়াচ্ছে +3। এই যে কন্ডিশনটা যখন এই পটাশিয়াম মুভ করার ফলে একটা ইকুইলিব্রিয়ামে এসছে, এই কন্ডিশনটাই হচ্ছে গিবস ডোনান ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে কি হলো যে প্রোটিনের প্রেজেন্সের কারণে, যেটা হচ্ছে নন ডিফিউজিবল আয়ন, এই যে ডিফিউজিবল আয়নগুলো ছিল পটাশিয়াম, ক্লোরাইড এবং এখানে প্রোটিন যেটা ডিফিউজ করতে পারেনি বা ক্লোরাইডের, এদের ডিস্ট্রিবিউশনটাকে এফেক্ট করেছে। এই কন্ডিশনটাই হচ্ছে বেসিক্যালি গিবস ডোনান ইকুইলিব্রিয়াম। এবার আমি এটা ছোট্ট করে সামারি করে দিচ্ছি। তাহলে এই হলো সেল। প্রথমে 10টা প্রোটিন ছিল নেগেটিভলি চার্জড, 10টা পটাশিয়াম ছিল পজিটিভলি চার্জড, বাইরে 10টা পটাশিয়াম ছিল পজিটিভলি চার্জড, 10টা ক্লোরাইড ছিল নেগেটিভলি চার্জ। ক্লোরাইড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য ইনসাইড মুভ করেছে, বাইরে হয়েছে 5টা, ঠিক একই রকম ভাবে ভেতরে হয়েছে 5টা। এবার যদি টোটাল আমরা দেখি, 10টা হলো পজিটিভ চার্জ ইনসাইড দ্য সেল আর 15 হচ্ছে নেগেটিভলি চার্জড ইনসাইড দ্য সেল, আর বাইরে হয়েছে 10টা প্লাস 5টা। এবার সেলের ইনসাইড ইলেকট্রিক নিউট্রাল হওয়ার জন্য কি হবে, ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার জন্য পটাশিয়াম মুভ করতে শুরু করবে। তাহলে 5টা পটাশিয়াম মুভ করবে, বাইরে 5টা পটাশিয়াম থাকলো। তাহলে এবার আমরা দেখছি যে ইনসাইড দ্য সেল পজিটিভ চার্জ পটাশিয়াম হয়ে গেছে 15টা, আর ক্লোরাইড প্লাস প্রোটিনে দুটো মিলিয়ে হয়েছে 50 নেগেটিভ চার্জ। তাহলে এটা হলো নিট চার্জ 0, আবার বাইরেটাও দেখছি আমরা নিট চার্জ 0। কিন্তু যেহেতু পটাশিয়াম ইনসাইড দ্য সেল মুভ করেছে, তাহলে পটাশিয়াম হয়ে গেছে 15টা। তাহলে পটাশিয়ামের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে ফ্রম ইনসাইড টু আউটসাইড। তাহলে এটার জন্য পটাশিয়াম বাইরে মুভ করতে শুরু করবে, তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে ইনসাইড টু আউটসাইড। তাহলে যখনই পটাশিয়াম মুভ করবে বাইরে একটা পজিটিভ আয়ন অ্যাড হবে আর ইনসাইড নেগেটিভিটি ক্রিয়েট হবে, তাহলে একটা ছোট্ট ইলেকট্রিক গ্রেডিয়েন্ট তৈরি হলো। এবার পটাশিয়াম যত বাইরে মুভ করতে শুরু করবে বাইরে নেগেটিভিটি ক্রিয়েট হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমবে আর ইলেকট্রিক গ্রেডিয়েন্টটা বাড়বে। এটা করতে করতে একটা টাইম আসবে যখন পটাশিয়াম ইনসাইড হয়ে গেছে 12 আর এখানে 3টা আসার ফলে পটাশিয়াম হয়ে গেছে 8, তখন কি হবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক গ্রেডিয়েন্ট দুটোই হয়েছে ইকুয়াল এবং অপোজিট, এবং সেই সময় পটাশিয়ামের মুভমেন্টটা স্টপ হয়ে যাবে। তাহলে সেই কন্ডিশনে যদি আমরা দেখি, তাহলে ইনসাইড হয়ে গেছে পজিটিভ 12 মানে 12, আর নেগেটিভ চার্জ তো 15 ছিল, তাহলে নিট চার্জ কত, -3। ঠিক একই রকম ভাবে এখানে হচ্ছে পজিটিভ চার্জ 8টা, নেগেটিভ চার্জ হচ্ছে 5টা, তাহলে নিট চার্জ কত হবে, +3। তাহলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করেছে, বাট এদের মুভমেন্ট একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। তো এইটাই হচ্ছে গিবস ডোনান ইকুইলিব্রিয়াম। তাহলে নন ডিফিউজিবল আয়নসের প্রেজেন্সে ডিফিউজিবল আয়নগুলো ডিস্ট্রিবিউশনে এফেক্ট হয়েছে এবং আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে এসছে। এই কন্ডিশনটাই হলো
গিবস ডোনান ইকুইলিব্রিয়াম। এবার আমি গিবস ডোনান ইকুইলিব্রিয়ামের ডেফিনিশনটা লিখে দিচ্ছি। The presence of non-diffusible ion on one side of a membrane affects the distribution of diffusible ions on both sides of a semi-permeable membrane is called Gibbs Donan equilibrium. তাহলে এটাই হচ্ছে গিবস ডোনান ইকুইলিব্রিয়ামের ডেফিনিশন। দি প্রেজেন্স অফ এ নন ডিফিউজিবল আয়ন অন ওয়ান সাইড অফ এ মেমব্রেন অর সেমি পারমিয়েবল মেমব্রেনও বলতে পারি আমরা, এফেক্টস দ্য ডিস্ট্রিবিউশন অফ diffusible ions on both sides of a semi-permeable membrane is called Gibbs-Donan equilibrium. আবারও বলছি, the presence of a non-diffusible ions on one side of a semi-permeable membrane affects the distribution of diffusible ions on both sides of a semi-permeable membrane is called Gibbs-Donan equilibrium. তো আশা করছি জিনিসটা বোঝা গেছে, কারণ এটা ছোট্ট বিষয়, অনেক সময় ছাত্রদের বুঝতে খুব অসুবিধা হয়, সেই জন্য আমার মনে হলো এটাকে মানে বলা দরকার। যারা ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট তাদের জন্য এটা খুবই কাজে লাগবে এবং তাদেরই বেসিক্যালি এটা টপিক। তো যদি তোদের ভালো লাগে, বুঝতে পারিস, একটা কমেন্ট করে যাবি, শেয়ার করবি, একটা লাইক করে যাবি আর সাবস্ক্রাইব করবি, যাতে করে আমি ভবিষ্যতে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এটুকুই।